একটা টপিকস দিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি এটুকু বলতে পারি যে কমপক্ষে প্রত্যেক 100 জনের মধ্যে 16 জন কম বেশি সমস্যায় ভুগছেন, সাফার করছেন। 100 জনের মধ্যে 16 জন কিন্তু কনস্টিপেশনের সমস্যায় সাফার করছেন। আপনি ভাবতে পারছেন এই সমস্যাটা কতটা একটা বার্নিং ইস্যু, এই সমস্যাটা কত মানুষ এই সমস্যাতে কম বেশি জর্জরিত হয়ে আছেন। এবং সব কিছুর বাইরে গিয়ে কিন্তু আমি এই জায়গাটার উপর খুব বেশি হাইলাইট করি যে এই কনস্টিপেশন সমস্যাটায় মানুষ সমাধান হিসেবে ভেবে নেন যে আমার হয়তো দুটো কাঁঠালি কলা খেলে ঠিক হবে, কিংবা আমাকে হয়তো জল খাওয়াটা বাড়িয়ে চলতে হবে, মানে প্রচুর পরিমাণ জল খেতে হবে, কিংবা আমাকে ধরে নিতে হবে যে আমার পাড়ার ওষুধের দোকানদার ভাই যে আমাকে একটা পেট পরিষ্কারের জোলাপ দিয়েছে সেটা আমায় খেতে হবে, অথবা টিভিতে বিজ্ঞাপন দেখি বা খবরের কাগজে বিজ্ঞাপন দেখে যে পেট পরিষ্কারের ওষুধটা আছে সেটা খাওয়া আমাকে শুরু করতে হবে। ব্যাপারটা এই জায়গায় চলে আসে, এবং এই জায়গায় যখন চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে ডেঞ্জার সাইনগুলো আসতে শুরু করে। ডেঞ্জার সাইন মানে কনস্টিপেশন কখন বিপদের সংকেত। কনস্টিপেশন এমন একটা অসুখ, এই অসুখটাকে যারা সোকল্ড পেট পরিষ্কারের ওষুধ খেয়ে ধামাচাপা দেবে তাদের জন্য কিন্তু অশনি সংকেত। কনস্টিপেশন সবসময় জানবেন, কনস্টিপেশন কিন্তু অনেক মারাত্মক অসুখের লক্ষণ হতে পারে। আবারও বলবো, মাথা যন্ত্রণা হলে যেমন মাথা যন্ত্রণার জন্য পেনকিলার নয়, মাথা যন্ত্রণার কারণটা খুঁজে চিকিৎসা করতে হবে। হাঁটুর ব্যথায় যেমন ব্যথা কমাবার বাম বা ক্রিম মালিশ করে নয়, ব্যথা কমানোর সঠিক চিকিৎসা করতে হবে। তেমন একইভাবে কনস্টিপেশনের জন্য কিন্তু কখনোই পেট পরিষ্কারের ওষুধ নয়, কনস্টিপেশন অসুখটাকে যত দ্রুত সম্ভব সারিয়ে ফেলতে হবে। অ্যাকচুয়ালি আমরা কনস্টিপেশনকে আদৌ অসুখ বলে মনে করি না বলেই হয়তো সমস্যাটা বাড়িয়ে চলি। দেখুন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা নিজেরা কি ভাবছি, আমাদের নিজেদের লাইন অফ থিঙ্কিংটা কি, আমরা কতটা সচেতন আমাদের শরীর বিষয়ে। আদৌ কনস্টিপেশন কাকে বলে অর্ধেক মানুষ জানেন না, জানার কথাও নয়। তারা ধরে দেন যে সকালে পেট পরিষ্কার না হলে বোধহয় সেটা কনস্টিপেশন। আমি আপনাকে বলছি, একটা মানুষ সারাদিন পটি করে না, সেটা কনস্টিপেশন নয়। একটা মানুষ 48 ঘন্টা কেটে হয়ে গেছে, তার পটি হচ্ছে না, ওটাও কনস্টিপেশন নয়। একটা মানুষ 3 দিন, ন্যূনতম 3 দিন যদি তার পটি সঠিকভাবে ক্লিয়ারভাবে না হয়, ন্যূনতম 3 দিনে যদি তার পটি স্টুল পাস না করে, অ্যাজ পার মেডিকেল সায়েন্স 3 দিনের কম যদি তার পাস হয়, দেন আমরা তাকে কনস্টিপেশন বলব। আচ্ছা, মানে 72 ঘন্টা? 72 ঘন্টা নয়, সপ্তাহে 3 ডেজ মোটামুটি, 2 মানে 3 দিন বা 3 দিনের কম। সপ্তাহে 2 দিন তার পেট পরিষ্কার হচ্ছে, ল্যাট্রিন যাচ্ছে। সপ্তাহে 3 বার, দিন নয় বার, সপ্তাহে 3 বার কম যদি বলা হয় অ্যাজ পার মেডিকেল সায়েন্স, তাকে কিন্তু কনস্টিপেশন বলে। এটা অ্যাজ পার মেডিকেল সায়েন্স কনস্টিপেশনের, কিন্তু এটা একদম আমরা স্পেসিফিক, আমরা এটাকে একটা বলতে পারেন ডেফিনেশনের মধ্যে এটাকে আমরা রাখি। তো বোঝার সুবিধার জন্য আমি চেষ্টা করব মেডিকেল সায়েন্সের দুরূহ ভাষাগুলো আজকের এই কনস্টিপেশনে যখন আলোচনা করছি সহজ সরল আঙ্গিকে আপনাদের কাছে বুঝিয়ে তুলে ধরবার। কনস্টিপেশন পেশেন্টদের কতগুলো কী করে বুঝবেন যে আপনার সমস্যাটা কিন্তু শুধু কনস্টিপেশন নয়, এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু একটা এমন কারণ, যে কারণটা কিন্তু সঠিকভাবে ডায়াগনোসিস না হলে কনস্টিপেশন কিন্তু আপনার মারাত্মক জীবনহানিকর কোনো অসুখেরও লক্ষণ হিসেবে আসছে। নাম্বার 1, ধরুন কেউ লক্ষ্য করলেন যে আমার কনস্টিপেশনটা হচ্ছে, কনস্টিপেশনটা হওয়ার সময় প্রথম দিকটায় স্টুল এতটাই হার্ড হয়ে যাচ্ছে আমার কিন্তু ব্লাড চলে আসছে মাঝে মধ্যে। কনস্টিপেশন স্টুলের সাথে হোক, স্টুলের শুরুতে হোক বা স্টুলের শেষেতে হোক, ব্লাড চলে আসছে। অ্যাজ এ ডক্টর আমি কিন্তু এক্ষেত্রে ইভ্যালুয়েশনের উপর ভীষণ বেশি গুরুত্ব দেবো। এই ইভ্যালুয়েশনটা কেন গুরুত্ব দেবো? অনেকেই ভাবতে পারেন যে আমার পাইলসের ধাত আছে তাই বোধ হয় ব্লাড আসছে। অনেকেই ভাবতে পারেন শক্ত বটি হচ্ছে তো তাই হয়তো একটু প্রেশারে ব্লাড চলে আসছে। কিন্তু যদি দেখেন যে এই সমস্যাটা হচ্ছে,
কনস্টিপেশন হলেই ব্লাড আপনার স্টুলের সাথে আসছে বা আগে আসছে বা পরে আসছে, আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে এই সমস্যাটা নিয়ে আলোচনা করতে হবে। ভীষণ রকম প্রয়োজন আপনার কোলোনোস্কোপি করা। আপনি বলতে পারেন ডাক্তার স্টুলে তো 1-2 ফোঁটা ব্লাড অনেকেরই চলে আসে কনস্টিপেশন পেশেন্টদের, তার জন্য কোলোনোস্কোপি করার প্রয়োজন। আমি আপনাকে বলবো, এটা আমি বলছি না, সায়েন্স বলছে, যদি আপনার স্টুলে ব্লাড আসে, সেটা 1 ফোঁটাও যদি ব্লাড আসে শুরুতে বা শেষে বা মাঝামাঝি সময়ে, সেটা কিন্তু রেকটাল ক্যান্সারের অন্যতম প্রাইমারি স্টেজের লক্ষণ। রেকটাল ক্যান্সার মানে আমরা মানে কোলনের ক্যান্সার আর কি, বুঝতে পেরেছি। এটা মানে ভীষণ একটা, এটা তো একটা আমাদের কনসেপশনই আছে যে আমরা দেখেছি যারা মানে যাদের কনস্টিপেশন আছে তাদেরকে বলতে শুনেছি এই তো কনস্টিপেশন আছে, এবার পাইলসের দিকে চলে যাবে, ব্লাড আসবে, বা শক্ত পটি হবে তার সঙ্গে ব্লাড আসবে, এই কথাটা আমরা বলতে শুনি। দেখুন দুটো ফ্যাক্টর হচ্ছে, আমার এখানেও যারা ফোন করেন যারা বলেন আমার ফিসার আসছে বা ফিসচুলা আছে বা কনস্টিপেশন এই বা পাইলস আছে, তাদের আমিও কিন্তু প্যারালাল একইভাবে প্রশ্ন করি যে আপনাদের কত বছর কনস্টিপেশন আছে। এটা প্র্যাকটিক্যাল। কনস্টিপেশন যদি কেউ পুষে রেখে দেন, তিনি, আমি দায়িত্ব নিয়ে বলবো, তিনি 3টে গিফট পাবেন, ফিসার নয় ফিসচুলা নয় পাইলস, 3টেও পেতে পারেন, 2টোও পেতে পারেন, 1টাও পেতে পারেন, তার লটারির উপর ডিপেন্ড করছে তার ভাগ্যে কোনটা আসবে, কিন্তু কনস্টিপেশনও তাকে গিফট দেবে। এবার ভয়ঙ্কর সমস্যা হয় যাদের ক্ষেত্রে প্রেশার দিয়ে একটা পটি করার টেন্ডেন্সি থাকে, দেখবেন ওই প্রেশার দিয়ে পটি করলে কিন্তু রেকটাল প্রোলাপস হয়ে যায়, দ্যাট ইজ দ্য সার্জিক্যাল প্রসিডিউর। ওটা কিন্তু এমার্জেন্সির মধ্যে হয়ে গেল, রেকটাম বাইরে বেরিয়ে চলে আসে, রেকটাল প্রোলাপস। ওটা কিন্তু প্রেশারটা খুব মারাত্মক। কখনো তার জন্য স্টুল হোক বা না হোক, তার ট্রিটমেন্ট এটা নয় যে আপনি নিজের ইচ্ছে মতো বিজ্ঞাপন দেখে কোনো কনস্টিপেশনের ওষুধ খেয়ে নেবেন, কিংবা আপনি যদি মনে করেন আপনি প্রেশার দিয়ে পটি করার চেষ্টা করবেন, এগুলো কিন্তু সমাধান নয়। সমাধানটা কিন্তু প্রপারলি খুঁজে বার করতে হবে।